শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের আজ 1 বছর পূর্ণ হচ্ছে। নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্য দিয়ে বছরটি পার করেছে সরকার। কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়া এই অভ্যুত্থানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। আওয়ামী লীগ সরকার পতনের 3 দিন পর 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অভ্যুত্থানকালে ছাত্র জনতাকে হত্যার বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই সনদের খসড়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গেল 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে 2026 সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে সংসদ নির্বাচন করার কথা জানান। এর পরদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য বলা হয়। এরপর কমিশন বৈঠক শেষে গতকাল সন্ধ্যায় জানানো হয় আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গত 8 মাসে 2 পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে শীঘ্রই 3য় দফায় আলোচনায় বসবে কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে রচিত ও স্বাক্ষরিত সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের ঐকমত্য হওয়ায় বিষয়গুলো নির্বাহী সিদ্ধান্ত বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলেও জানান ডক্টর আলী রিয়াজ। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই যে গত 5.5 মাসে কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কার প্রস্তাবের ব্যাপারে জাতীয় ঐকমত্য অর্জন সম্ভব হয়েছে। সরকার এরই মধ্যে 18টি সুপারিশ পূর্ণাঙ্গরূপে, 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। এছাড়া এখন 92টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। দেশে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি ভালো হলে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাববে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির মহাসচিব। সকালে কাকরাইলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আগের মতোই জাতীয় পার্টিকে ভাঙ্গা ও নিষ্ক্রিয় করার ষড়যন্ত্র চলছে। দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, আইনের শাসন ঠিক না থাকে, পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, সেই নির্বাচনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা আগে রাষ্ট্র দেখতে চাই, আগে সরকার দেখতে চাই। একটা নির্বাচনের সময় যে শক্তিশালী সরকার প্রয়োজন, উদার সরকার প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ডের নিউট্রাল সরকার প্রয়োজন। সেই সরকারের দিকে যদি বর্তমান সরকার যায়, তাহলে আমরা অবশ্যই নির্বাচনের ব্যাপারে চিন্তা ভাবনা করব। রাজধানীর বাজারে নতুন করে বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, সবজি সহ বেশ কিছু পণ্যের দাম। স্থিতিশীল রয়েছে মুদি পণ্য আর চালের দাম। খুচরা বিক্রেতাদের দাবি সরবরাহ কমায় দামের এমন ঊর্ধ্বগতি। বাজার সহনীয় রাখতে তদারকি সংস্থা নজরদারির তাগিদ দিয়েছেন ক্রেতারা। রাজধানীর টাউন হল বাজারে গেল সপ্তাহের তুলনায় প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে অন্তত 20 টাকা, বিক্রি হচ্ছে 80 টাকায়। আদা কেজিতে 80 টাকার মতো বেড়ে কেজি উঠেছে 220 টাকা থেকে 240 টাকায়। তবে আলু কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 20 টাকা। বৃষ্টির কারণে সব ধরনের সবজির দরও বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকার মতো। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে, আর 200 টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 25 টাকা বেড়েছে মসুর ডাল, আর 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার, বিক্রি হচ্ছে 170 টাকায়। আর সোনালির কেজি 300 থেকে 320 টাকা। ডিমেও ডজন প্রতি 20 টাকা বেড়েছে চড়া মাছের দামও। তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল।
সপ্তাহের ব্যবধানে কেন পেঁয়াজের দাম কেজিতে 18 থেকে 20 টাকা বেড়েছে এমন প্রশ্নের ব্যবসায়ীরা জানিয়েছেন মৌসুমের মাঝামাঝিতে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ ঘাটতি দেখা দেয়ায় বাড়ছে দাম। হিলি রিপোর্টার হালিমাল রাজির সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। সপ্তাহখানেক আগেও রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 52 থেকে 55 টাকা দরে, যা এখন বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। সরকারি সংস্থা টিসিবির হিসাবে জুলাই মাসের শুরুতেও পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকায়, অর্থাৎ দর বেড়েছে 20 টাকা অন্তত। গেছের সপ্তাহে আমরা পেঁয়াজ 55 টাকা বিক্রি করছি, 60 টাকা বিক্রি করছি, কিন্তু এখন আমাদের 70 টাকার উপরে পাইকারি কিনতে হয়, 75 কিংবা 80 টাকা বিক্রি করতে হয় আমাদের। মার্কেটে গেলাম যে একটু দাম বাড়ছে, প্রথম 55 থেকে 65 থেকেই 70-75 এরকম হয়ে গেল। 1-2 দিনের ভিতরে দেখা গেছে দামটা বেড়ে গেল। যারা সিন্ডিকেট করতেছে তাদের হাতেই এটা, দাম তারাই বাড়াইতেছে। সিন্ডিকেট তো আমাদের দেশে ভাঙতে পারে নাই। রাজধানীর খুচরা বাজারের পেঁয়াজ আসে শ্যামবাজারের আড়তগুলো থেকে। সেখানে সপ্তাহখানেক আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 50 থেকে 52 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 65 থেকে 70-এ। পাইকারি বিক্রেতাদের দাবি, দাম বাড়ার আশায় পেঁয়াজের সরবরাহ কমিয়ে দিয়েছে মজুতদার আর বড় কৃষকরা, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। মাল এখন তো মার্কেটে কম, তারপর আমদানিও কম হচ্ছে। আগে তো সবসময় মানে চাষির সব জায়গায় মাল ছিল আর কি, এক্সেস মাল ছিল, তখন বাজারটা একটু কম ছিল আর কি। যারা 500-1000 মন রাখছে, এরা চিন্তা ভাবনা করছে বাইরে পেঁয়াজ নাই, আমাদের বাংলাদেশের পেঁয়াজ দিয়ে সারা বাংলাদেশ চলছে, তাহলে আমরা একটু ধীরে সুস্থে বিক্রি করি। আমরা দূরে সুস্থে বিক্রি করলে দেখা যাচ্ছে যে মার্কেটে একটু পেঁয়াজ শর্ট হবে, তখন আমরা দাম একটু বাড়ায়ে বিক্রি করতে পারবো। এই চিন্তা ভাবনা করেই পেঁয়াজের বাজারটা বৃদ্ধি পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে গেল মৌসুমে প্রায় 45 লাখ টন পেঁয়াজের উৎপাদন হয়েছে দেশে। ব্যবসায়ীদের হিসেবে সেই পেঁয়াজের 60% মতো শেষ হয়েছে এরই মধ্যে। বাকি যে পেঁয়াজ রয়েছে মজুতদার আর কৃষকের ঘরে, তা দিয়ে বছরের বাকি সময়ে চাহিদা পূরণ সম্ভব নয়। এমন অবস্থায় দরকারি এই পণ্যটির মূল্য সহনীয় রাখতে আমদানির ঋণপত্র খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সর্বোচ্চ আমাদের দেশ এই মাসটা চালাইতে পারবে, তারপর 4 মাসে পেঁয়াজ শর্ট হবে, তখন বলবে আপনি ইম্পোর্ট করেন। ওই সময় যদি ইন্ডিয়া বলে যে আমাদের এখানে হবে না, আমরা দিতে পারবো না, আমাদের শর্ট আছে, তাহলে পেঁয়াজের বাজার এমন উল্টাপাল্টা হবে যে আমরা তুরস্ক, পাকিস্তান, মিশর থেকে এলসি করে মাল পাইতে আমাদের 1-1.5 মাস লাগে যায়। এটা অস্থিতিশীল, এতে গভর্নমেন্টের চরম ভাবমূর্তি নষ্ট হবে। হিসাব বলছে দেশে পেঁয়াজের চাহিদা বছরে 26 থেকে 28 লাখ টনের মতো। যদিও প্রতি বছর চাহিদার তুলনায় 12 থেকে 15 লাখ টনের মতো বেশি পেঁয়াজ উৎপাদন হয় দেশে, যার মধ্যে 5 থেকে 7 লাখ টনের মতো নষ্ট হয় মাড়াই আর সংরক্ষণ পর্যায়ে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলে নেয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রথম এ তথ্য সামনে আনে। ভোরে নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে ইসরায়েলের দখল পরিকল্পনার কথা ঘোষণা করে জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তুতি নেবে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক মানুষকে মানবিক সহায়তা প্রদান করবে। প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েলের লক্ষ্য আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা সিটির সব সাধারণ প্যালেস্টাইনিকে কেন্দ্রীয় শরণার্থী শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া হবে। এদিকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত 32 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। ভাড়াটিয়াদের সঙ্গে ভণ্ডামির অভিযোগের সমালোচনার মুখে ব্রিটেনের গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপমন্ত্রীর পদ ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী। শুক্রবার নিজের ফেসবুক পেজে পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন 5 বারের এই লেবার এমপি। ডাউনিং স্ট্রিটও তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সম্প্রতি পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন একটি বাড়ির ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তি বাতিল করেন রোশনারা। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হয়। খেলার খবর, কানাডিয়ান ওপেন টেনিসের ফাইনালে আপসেটের শিকার হলেন নাওমি ওসাকা। উদীয়মান ভিক্টোরিয়া মোকোর কাছে 2-1 সেটে হেরেছেন 4 বারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা। মন্ট্রিয়ালে ভিক্টোরিয়া মোকোর বিপক্ষে প্রথম সেটে অনায়াসে জেতেন ওসাকা। কানাডিয়ান প্রতিপক্ষকে 6-2 গেমে হারান জাপানিজ তারকা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ভিক্টোরিয়া মোকো। দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে 6-4 গেমে সেট জেতেন কানাডিয়ান কন্যা। শিরোপা নির্ধারণী সেটে এসেও বেগ পেতে হয়নি তাকে। ওসাকাকে 6-1 গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতলেন 18 বছর বয়সী মোকো। অপরদিকে 3 বছর পর ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করলেন ওসাকা।
দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।